তুমি চাইলে আমাদের সাথে বসতে পারো। শিমু আস্তে করে বলল। বাসায় বলে আসিনি, চলে যেতে হবে। মেঘ মন খারাপ করে বলল। ভাবি একটু বসেন না প্লিজ। শিমু লজ্জায় নুইয়ে পড়ল। মেঘের কথায় সাকিব হাত দিয়ে কপাল চাপড়াচ্ছে। আবির তাড়াতাড়ি পকেট থেকে ফোন বের করলো। হাজার হোক আবির সাকিবের বড় ভাই। ছোট ভাইয়ের প্রেমিকাকে লজ্জার হাত থেকে বাঁচাতে আবির তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলো। শিমু শীতল কণ্ঠে বলল, অন্য কোনো দিন সময় নিয়ে তোমার সাথে আড্ডা দেব। আচ্ছা আপু। শিমু যেতে নিলে সাকিব পিছু ডাকে। সাকিব আর শিমুকে কথা বলতে দেখে মেঘ কিছুটা সরে দাঁড়ালো। আবির ফোনে কথা বলতে বলতে মেঘকে ডাকলো। মেঘ কাছে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, চল বাড়ি যা, সবাই খুঁজতেছে। মেঘ মোলায়েম কণ্ঠে শুধালো, জায়গাটা অনেক সুন্দর, আর একটু পরে গেলে হয় না? নো ম্যাম, এখনই যেতে হবে। মেঘ মন খারাপ করে হাঁটতে শুরু করলো। আবির মেঘের থেকে কিছুটা পেছনে রাকিবের সাথে কথা বলে বলে হাঁটছিল। অফিসের কিছু কাগজপত্রে ঝামেলা হয়েছে, সেসব নিয়ে কথা বলছে। সাকিব দৌড়ে এসে আবিরকে উদ্দেশ্য করে বলল, নিজের কাজ শেষ, আমায় ফেলে চলে যাচ্ছ নাকি? আবির কান থেকে ফোন সরিয়ে ভারী কণ্ঠে বলল, তোকে কথা বলার সুযোগ দিয়ে আসলাম। চুপ না সাই, তোমরা আসতে ভয়ে পালিয়েছে। আবির মৃদু হেসে রাকিবের সাথে কথা বলায় মনোযোগ দিল। আবির আর সাকিব মেঘকে মাটির রাস্তা পর্যন্ত এগিয়ে দিল। মেঘ মুখ গোমরা করে বাড়িতে ঢুকলো। উঠোনে দাঁড়িয়ে আশেপাশে চোখ বুলাচ্ছে। অনেক বেলা হয়ে যাওয়ায় বাড়ির সব মেহমান উঠে পড়েছে। সবাই কাজে ব্যস্ত। মেঘ ঘরে ঢুকতে গেলেই পেছন থেকে ডাকলো, বনু। মেঘ পেছন ফিরতেই দেখলো তানভীর। মেঘ উত্তেজিত কণ্ঠে বলল, ভাইয়া কখন আসছো? একটু আগে আসছে। কোথাও গিয়েছিলে? নদীর পাড়ে। না তানভীর ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, একা গেছিলে? না, আবির ভাই আর সাকিব ভাইয়াও ছিল। ও আচ্ছা, ভাইয়া এখন কোথায়? বাড়ির পেছনে। আকলিমা খান মেঘকে ডেকে নিয়ে গেছেন। সকাল থেকে খাওয়া হয়নি। তানভীর বেরিয়ে গেছে আবিরের সঙ্গে দেখা করতে। তানভীর বাড়ি থেকে নামতে গিয়ে সাকিব আর আবিরকে দেখে থমকে দাঁড়ালো। সাকিব তানভীরকে দেখে ছুটে এসে জড়িয়ে ধরে উদ্বেগপূর্ণ কণ্ঠে বলল, কিরে, কেমন আছিস? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস? ছিলাম, কিন্তু ভাইয়ার অবস্থা দেখে আর ভালো থাকতে পারছি না। কেন, কি হয়েছে? বিশ্বাস করবে কিনা জানি না, গতকাল সারা রাত গেছে ভাইয়া 1 মিনিটের জন্য ঘুমাই নাই। আমি যতবার সজাগ হচ্ছি ততবারই দেখি ভাইয়া বারান্দায় দাঁড়িয়ে আছে, নয়তো শুয়ে তোর বোনের ছবি দেখছে। একটা মানুষ কেমনে নির্ঘুম রাত কাটায়, এর জলজান্ত প্রমাণ ভাইয়া। ভাইয়ার এই অবস্থা দেখে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আবির ক্রোধিত আখিতে সাকিবের দিকে তাকিয়ে আছে। সাকিব আবিরের মুখের পানে চেয়ে পুনরায় তানভীরকে বলল, তোর বোনকে তাড়াতাড়ি বিয়ে দে। তানভীর হেসে উত্তর দিল, বিয়ে দেওয়ার ক্ষমতা যদি আমার হাতে থাকতো তাহলে অনেক আগেই বিয়ে দিয়ে দিতাম। আবির গম্ভীর কণ্ঠে ধমক দিল। আমার বিয়ে নিয়ে গবেষণা করতে হবে না, মাইশা আপুর বিয়ে নিয়ে ফোকাস করো। তানভীরকে উদ্দেশ্য করে বলল, এত সকালে চলে আসলি যে? মাইশা আপু ভোরবেলা থেকে কল দিতে দিতে আমার ঘুমের 14টা বাজিয়ে দিছে। একা কোলাতে পারছিল না বলে আব্বুকে আর বড় আব্বুকে দিয়ে কল দিয়ে আসছে। বাধ্য হয়ে ঘুম থেকে উঠে রওনা দিতে হয়েছে। বাইক আনছিস? হ্যাঁ, এনো চাবি। আবির চাবি নিয়ে বাড়িতে চলে গেছে। সাকিব আর তানভীর কিছুক্ষণ কথা বলে যে যার মতো ব্যস্ত হয়ে গেছে। মেঘ বসে বসে আবিরের সঙ্গে তোলা সেলফিগুলো দেখছে। সেখান থেকে একটা ছবি ফেসবুক ডেতে পোস্ট করে ফোন ব্যাগে রেখে গোসলে চলে গেছে। এদিকে বন্যা ক্লাস শেষ করে ফেসবুকে ঢুকে মেঘের ডে দেখে রীতিমতো শকড হয়ে গেছে। আবির ভাইয়ের সাথে মেঘ ছবি পোস্ট করেছে, এটা বিশ্বাসযোগ্য নয়। পাশে এক বান্ধবীকে বলল চিমটি কাটতে, বারবার ছবিটা দেখছে। খুশিতে বন্যার চোখ ছলছল করছে। ডে পোস্টে রিপ্লাই দিয়েছে, কল দিয়েছে, মেঘ নেটে নেই। আনন্দে বন্যার হাত কাঁপছে। মেঘের নাম্বারে বারবার কল দিচ্ছে, মেঘ রিসিভ করছে না। মেঘের সঙ্গে কথা না বলেও শান্তি পাচ্ছে না। 10 থেকে 15 বার মেঘকে কল দেওয়ার পর তানভীরের নাম্বারে ডায়াল করলো। তানভীর কল রিসিভ করে সালাম দিল। বন্যা সালামের উত্তর দিয়ে উত্তেজিত কণ্ঠে শুধালো, মেঘ কোথায়? বনু তো এখানে নেই। কেন, কি হয়েছে? একটু দরকার ছিল। মেঘকে কি দেওয়া যাবে? আচ্ছা, ওয়েট করো, আমি দেখছি। এখন কোথায় তুমি? ভার্সিটিতে। সব ঠিক আছে তো? মনে হচ্ছে কোনো কিছু আপসেট। আপসেট না, এমনি মেঘের সাথে একটু কথা ছিল। তানভীর কথা বলতে বলতে মেঘের রুমে গিয়ে ফোন দিয়ে আসছে। মেঘ বন্যার সাথে কথা বলে একেবারে রেডি হয়ে তানভীরের ফোন নিয়ে নিচে নামছে। তানভীরকে খুঁজতে খুঁজতে গেট পর্যন্ত চলে গেছে। গেটের কাছে তানভীর, সাকিব সহ মাইশার আরও কয়েকটা কাজিন কাজ করছিল। আবির এখানে নেই। মেঘ ডাকতেই তানভীর উঠে এসে ফোনটা নিল। মেঘ চলে যেতে নিলে তানভীর গম্ভীর কণ্ঠে শুধালো, তোর ফ্রেন্ড কল দিয়েছিল কেন? মেঘ আমতা আমতা করে বলল, ক্লাসের জন্য। কাল ক্লাস আছে? হ্যাঁ,
মেঘ যেতে নিলে তানভীর পুনরায় ডাকলো। মেঘ শোন। মুখ গোমরা করে বলল, আমি জানি তুমি কি বলবা। কি বলবো? বলবা বরযাত্রী আসলে ঘর থেকে যেন না বের হই, কারোর সাথে যেন কথা না বলি, খাবার ঘরে নিয়ে খাওয়াবা, এই সবই তো। তানভীর সশব্দে হেসে বলল, না, এসবের কিছু বলবো না। তুই যেখানে ইচ্ছা ঘুরতে পারিস। সত্যি? তবে একা যাবি না, মিমকে সাথে নিয়ে যাবি। আচ্ছা, কিন্তু তুমি কি বলতে চাইছিলে? চুল ছেড়ে ঘুরিস না, হিসাব করে আসিস। ঠিক আছে। মেঘ রুমে যাওয়ার জন্য সিঁড়ি পর্যন্ত যেতেই মালার সাথে দেখা হলো। মালা হেসে বলল, মেঘ, কোথায় ছিলে তুমি? রুমে খুঁজতে গেছিলাম তোমায়। মেঘ তপ্ত স্বরে বলল। নিচে ছিলাম। মালা আশেপাশে তাকিয়ে বলল, তুমি কি আমার উপর রেগে আছো? রাতে তোমার সাথে এরকম ব্যবহার করা ঠিক হয়নি, তার জন্য দুঃখিত। মেঘ ওষ্ঠদ্বয় প্রশস্ত করে উত্তর দিল। রাগ করি না। মালা উত্তেজিত কণ্ঠে বলল, দেখো তো আমার মেহেদিটা কেমন হয়েছে। হাত বাড়াতে মেঘ মালার হাতের দিকে তাকালো। মেহেদি ডিজাইন খুব সুন্দর হয়েছে। হঠাৎই মেঘের ভ্রুযুগল কুঁচকে গেল। মালার হাতে এই অক্ষর দেখে মেঘ ভীষণ চটে গেছে। সে খুব ভালো করে বুঝতে পারছে মালা ইচ্ছে করে আবির ভাইয়ের নাম লেখার প্রথম অক্ষর লিখেছে এবং সেটা মেঘকে দেখাতে আসছে। মেঘ রাগে পাশ কাটিয়ে চলে গেছে। মালা আর চোখে চেয়ে হাসলো। বরযাত্রী আসছে অনেকক্ষণ হলো। গেটে জামাই বরণ চলছে। হুড়োহুড়ি কর্মকাণ্ডের কোথাও মেঘ নেই। সেই যে রুমে ঢুকেছে আর বের হয়নি মেয়েটা। মিম দিশেদের সাথেই আছে। তানভীর টেনশনে পড়ে গিয়েছে। হিজাব পড়তে বলায় বোন রেগে গেল কিনা। মেঘের নাম্বারে কল দিল, কিন্তু মেঘ কল রিসিভ করছে না। এত মানুষের ভিড় ঠেলে বাড়িতে ঢুকতেও ইচ্ছা করছে না। তানভীর এমনিতেই নেট অন করলো। ফেসবুকে ঢুকতে মেঘ আবিরের সেলফি দেখে আনমনে হেসে বলল মাশাল্লাহ, কিন্তু সেই হাসিটা বেশি সময়ের জন্য স্থির হলো না। মেঘের আইডি দেখে ভ্রু গুটালো। আবির ফেসবুকে কিছু শেয়ার করলে সেগুলো কাস্টম করেই শেয়ার করে, কিন্তু মেঘ যে হুট করে আবিরের সাথে ছবি আপলোড করলো, বাসার মানুষের নজরে পড়লে সর্বনাশ হয়ে যাবে। এসব ভেবেই তানভীর ভয় পাচ্ছে। তানভীর তাড়াতাড়ি উঠে আবিরের কাছে গেল। আবিরের কানে কানে কিছু বলতেই আবিরের অভিব্যক্তি বদলে গেল। তানভীর ফোন থেকে সেই পোস্টটা দেখালো। আবির দাঁতে দাঁত চেপে বলল, মেঘ কোথায়? বোনকে হিসাব পড়তে বলছিলাম, সে যে উপরে গেছে, আর তো আসছে না। কল দিলাম, কল ধরে না। আবির গভীর কণ্ঠে বলল, মিমকে বল ডেকে নিয়ে আসতে। আবির সাকিবের কয়েকটা বন্ধু সবাই মিলে বরযাত্রীদের খাবার পরিবেশন করছে। তানভীরও চেয়েছিল, কিন্তু মামারা রাজি হননি। আবির ওনাদের বোনের ছেলে। আবিরের প্রতি যতটুকু অধিকার বোধ আছে তানভীরের প্রতি ততটুকু নেই। তাই তানভীরকে ওনারা মেহমানের মতোই যত্ন করছে, কোনো প্রকার দায়িত্ব দিচ্ছেন না। মিম রুম থেকে মেঘকে নিয়ে নামছে। আত্মীয় আর বরযাত্রীদের ভিড়ে উঠোনে পা রাখার জায়গা নেই। দিশা, মিম, মেঘ আরো কয়েকজন কাজিন নতুন জামাইয়ের সঙ্গে দেখা করতে স্টেজে গেল। জামাইয়ের সাথে কথা বলে আসার সময় একটা ছেলে পাশ থেকে ডেকে বলল, এক্সকিউজ মি। মিম আর মেঘ দুজনেই পাশ ফিরল, কিন্তু কিছু বলল না। ছেলেটা পুনরায় বলল, আপনারা বউয়ের কি হন? মিম স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল, বোন কেন? তাহলে তো তোমরা আমার বিয়াইন হও। তো আমার পাশের জনের নাম কি? নাম দিয়ে আপনার কাজ কি? মিম রাগে উত্তর দিল। ছেলেটা সশব্দে হেসে বলল, কাজ আছে বলেই তো জিজ্ঞেস করছি। ছেলেটার একটু পেছনে আবির দাঁড়াতে মেঘ বৃহৎ নয়নে তাকালো। আবির চোখ দিয়ে ইশারা করতে মেঘ মুচকি হেসে মিমকে বলল, চল আমরা ওইদিকে যাই। বোনের কথা মতো মিমও চলে যাচ্ছে। ওই ছেলে পুনরায় পিছু ডাকে, এই সুন্দরী, তোমার হাসিটা খুব সুন্দর। প্লিজ তোমার নামটা বলো। পেছন থেকে আবির গুরুতর স্বরে বলে, এই যে মিস্টার, সুন্দরী নাম আমি আপনাকে বলছি, আপনি বরং একটু এদিকে আসুন। বরযাত্রী খাওয়ানো শেষে বাড়ির সব কাজিনদের খেতে বসানো হয়েছে। আবির ইচ্ছাকৃত মেঘদের টেবিলে দায়িত্ব নিয়েছে যাতে মন মতো খাওয়াতে পারে। তানভীরের কথা মতো মেঘ হিজাব পরে এসেছে। গাঢ় বেগুনি রঙের একটা গর্জিয়াস ড্রেস পরেছে, তার সঙ্গে ম্যাচিং হিজাব। হালকা করে সাজুগুজু করেছে, তবে সবসময়ের মতোই মায়াবী লাগছে। আবির খাবার দিতে দিতে বেশ কয়েকবার আর চোখে তাকাচ্ছে। খাওয়া শেষ পর্যায়ে আবির হঠাৎ মেঘকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করল। সহসা আবিরের অভিব্যক্তি বদলে গেছে। আখি যুগল ক্রোধে জ্বলছে। সঙ্গে সঙ্গে আবির জায়গা ত্যাগ করলো। মেঘ কলতলা থেকে হাত ধুয়ে ফেরার পথে আবিরকে দেখেই থমকে গেল। আবিরের ক্রোধিত আখি দেখে মেঘের অন্তরাত্মা শুকিয়ে যাচ্ছে। আবিরের রুদ্রমূর্তি রূপ দেখে মেঘ ভয়ে ঢোক গিলল। আবির মেঘের হাত নিজের কাছে টেনে খুলল। মেঘের হাতে মেহেদি দিয়ে আবির লেখা। আবির রক্তাভ দু চোখে নিজের নামটা দেখল। দেখেই বোঝা যাচ্ছে কাপা কাপা হাতে মেঘ নামটা লিখেছে। আবির কণ্ঠ চারগুণ ভারী করে বলল, এসবের মানে কি? মেঘ হাত টেনে নিজের পেছনে লুকালো। আবির দাঁতে দাঁত পিষে চলে গেছে। ভয়ে হাত পা কাঁপছে। কয়েক মিনিটের মধ্যে আবির একটা মেহেদি নিয়ে আসছে। মেঘের হাত টেনে একটু মেহেদি নামের উপর রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে নিজের নামটা লেপে দিয়েছে। মেঘ আবিরের রক্তাভ চোখে অসহায়ের মতো তাকিয়ে আছে।
যে মেয়ে ঠিকমতো মেহেদি ধরতে পারে না সেই মেয়ে আজ এত কষ্ট করে মেহেদি দিয়ে আবিরের নাম লিখেছে। কোথায় আবির একটু খুশি হবে তা না, রাগে নামটাই মুছে দিল। আবিরের কার্যকলাপে মেঘের গালসহ পুরো মুখ লাল হয়ে গেছে। নিরুদ্যম ক্রোধে আবিরের চোখ জ্বলছে। মেঘ জড়বস্তু নিয়ে স্তব্ধ হয়ে আছে, ওষ্ঠদয় অবিরাম কাঁপছে। আবির ক্রোধান্বিত কণ্ঠে বলল, সব কিছু একটা লিমিট থাকা দরকার। তুই কি ভাবছিস তুই যা ইচ্ছা করবি আর কেউ তোকে কিচ্ছু বলবে না? কোন সাহসে আমার নাম লিখছিস? একদমে কথাগুলো বলে দাঁতে দাঁত চেপে ধরল। চোখ ফেটে যেন আগুন বের হচ্ছে। আবিরের অগ্নিদৃষ্টি দেখে মেঘের বুক ফুঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। আবির ভাইয়ের এই রূপ আর কখনো দেখেনি সে। ভয়ে বুক কাঁপছে, অক্ষিপট ভিজে আসছে। হঠাৎ হাতে ব্যথা অনুভব হওয়ার চিবুক নামিয়ে তাকালো হাতে। আবির মেঘের হাতটা এখনো শক্ত করে চেপে ধরে আছে। অতীব ব্যথা অনুভব হওয়া সত্ত্বেও মুখ ফুটে কিছু বলতে পারছে না। আবিরের অভিমুখে চেয়ে আছে, চোখ টলমল করছে, সাথে হৃদয়ে জমছে এক আকাশ সম অভিমান। পৃথিবীর বুকের সবচেয়ে নিষ্ঠুরতম মানুষটার চোখে বিবশ হয়ে চেয়ে আছে। আকস্মিক পলব ঝাপটাতেই অষ্টাদশীর গাল বেয়ে নোনাজন গড়িয়ে পড়ল। আবির কপাল গুজিয়ে প্রখর নেত্রে খেয়াল করলো। প্রণয়ের নারীর চোখের পানি দেখে আবিরের মেজাজ দ্বিগুণ পরিমাণে খারাপ হলো। রাগে কটমট করে বলল, চুপ, একদম কাঁদবি না। এক ফোঁটা পানি মাটিতে স্পর্শ দেরি হলেও আমার হাত তোর গালে স্পর্শ করতে দেরি হবে না। ভয়ে মেঘের সর্বাঙ্গ কম্পিত হলো। ডান হাতে তাড়াতাড়ি করে চোখ মুছার চেষ্টা করলো। গাল বেয়ে অনর্গল নোনা জল গড়িয়ে পড়ছে। চোখ মুছে কুলাতে পারছে না। ভেতর ফেটে কান্না আসছে তার। কোনোভাবেই সেই ক্রন্দন আটকাতে পারছে না। বুকের ভিতর জমা অভিমানগুলো ক্রমশই বেড়েই চলেছে। আবির চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি জানি আমার গতিবিধি তোর হৃদয়ে আঘাত করছে, কিন্তু আমি নিরুপায়। বিশ্বাস কর, যেই হাত দিয়ে আমার নামটা মুছেছিস সেই হাত দিয়ে একদিন তোর হাতে আমার নাম শুধু মেহেদি দিয়ে নয়, কাগজে কলমে লিখিত থাকবে। সাজাদুল খান আবির, শুধু মাহাদিবা খান মেঘের। সেই নাম হবে চিরস্থায়ী। পৃথিবীর কেউ কোনোদিন সেই নাম মুছতে পারবে না, ইনশাল্লাহ। অতিরিক্ত কান্নায় মেঘের নিঃশ্বাস ভারী হয়ে আসছে। শ্বাস ফেলতে পারছে না। ঘন ঘন শ্বাস নিচ্ছে আর চোখ মুছছে। মেঘের এই অবস্থা দেখে আবির ভ্রুকুচকে প্রশ্ন করল, কি হলো? ধমকের শব্দে মেঘ হকচকিয়ে তাকালো। কান্নায় ভেজা চোখের পাপড়ি, লাল বর্ণের কপল আর লেপটে যাওয়া কাজল দেখে অষ্টাদশীকে জড়িয়ে ধরার প্রতিষেধ ইচ্ছা জাগছে আবিরের অন্তরে। হঠাৎ মেঘের চোখ পড়ে মালার দিকে। নতুন জামাইয়ের জন্য খাবার নিয়ে যাচ্ছিল। মালাকে দেখেই মেঘের পুরনো ঘটনা মনে পড়ছে। ভেতরে জমা অভিমানরা অভিযোগ হয়ে বেরিয়ে আসতে চাইছে। মেঘ কান্নাজড়িত কণ্ঠে বলল, প্রতিনিয়ত থাপ্পড়ের ভয় না দেখিয়ে আপনি বরং আমায় একেবারে মেরে ফেলুন। দুনিয়ার সবাই ধোয়া তুলসী পাতা, একমাত্র আমি ব্যতীত। কারো দোষ আপনার চোখে পড়ে না, শুধু আমারগুলোই চোখে পড়ে। আবির তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, কি বলতে চাইছিস? অন্য কেউ তো হাতে নাম লিখেছে, কই তাকে তো কিছু বললেন না। মেঘ এটুকু বলেই থেমে গেছে। আবির অবাক লোচনে মেঘকে দেখছে। পেছনে ফিরে মালাকে একবার দেখে নিল। পুনরায় মেঘের দিকে চেয়ে ঢোক গিলে ভারী কণ্ঠে বলল, সবার উপর নজরদারির দায়িত্ব আমি নেইনি, আর যার উপর আবির অধিকার খাটাই না। তোর উপর আমার যতটা অধিকার আছে তার কারো উপরে নেই। মেঘ মালার দিকে তাকিয়ে থেকে রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যেই অধিকার বোধের সবটুকু জুড়েই শুধু রাগ আর অন্তঃসন্তোষ, প্রয়োজন নেই সেই অধিকার দেখানোর। মেঘের মুখে বিষবাক্য শুনে আবির বিমোহিত নয়নে স্তিমিত মুখের পানে চেয়ে আছে। কয়েক সেকেন্ডের ব্যবধানে হঠাৎই মেঘের হাত ছেড়ে দিয়েছে। আবির হাত ছাড়তে মেঘের হুঁশ ফিরে। মালার প্রতি তীব্র আক্রোশে কিনা কি বলে ফেলেছে সে নিজেও জানে না। এদিকে আবির প্রবল চেষ্টায় নিজের রাগ নিয়ন্ত্রণ করতে চাচ্ছিল, কিন্তু মেঘের কথায় সেই রাগ দ্বিগুণ বেড়েছে। হাতে থাকা মেহেদিটা ছুঁড়ে ফেলে দিল। মেঘ আবিরকে দূর থেকে দেখেই তানভীর ভয়ে তটস্থ হয়ে আছে। সঙ্গে সঙ্গে ওদের কাছে আসে। তানভীর কাছাকাছি এসে নরম স্বরে মেঘকে ডাকলো, বনু। মেঘ সিক্ত চোখে তাকাতেই তানভীরের বুক কেঁপে উঠল। প্রগাঢ় চোখে তাকালো আবিরের অভিমুখে। তানভীরের দৃষ্টিতে ব্যাকুলতা। বনু কেন কাঁদছে তা জানার জন্য ব্যাকুল হয়ে গেছে। আবির বাড়ি থেকেই বলে আসছিল মেঘ কাঁদলে মালার খবর আছে। তবে কি কোনো অঘটন ঘটতে যাচ্ছে? হয়েছেই বাকি। তানভীরের উপস্থিতিতে মেঘ ভীষণ অস্বস্তিতে পড়ে গেছে। আবির ভাইয়ের নাম লিখেছে এটা তানভীর জানতে পারলে কি হবে সেটা ভেবেই ভয়ে চোখ নামিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। আবির আর চোখে চেয়ে মনে মনে বলল, প্রয়োজন নেই বলে তো আমি তোকে ছেড়ে দিতে পারবো না। তুই যদি আমার রাগের কারণেই না বুঝিস তবে আমার অর্ধাঙ্গিনী হবি কেমনে? মেঘ একটু দূরে যেতে তানভীর উদ্বিগ্ন কণ্ঠে শুধালো, বনু কাছে কেন ভাইয়া? আবির কিছু বলতে পারছে না, কথা আটকে আসছে তার। বারবার ঢোক গিলে ভিতরের কষ্ট লুকানোর চেষ্টা করছে। যেই মেঘের জন্য আবির নিজের জীবন দিতে রাজি, সেই মেঘ আজ এত বড় কথা বলেছে।
আবিরের অস্বাভাবিক অবস্থা দেখে তানভীর আবিরের বাহুতে ধরে ডাকলো। ভাইয়া কি হয়েছে? আবির ঘাড় ঘুরিয়ে তানভীরের মুখের পানে চাইল। আবিরের চোখের প্রতিটা শিরা উপশিরা রক্তাভ হয়ে আছে, দৃষ্টিতে তীব্র আগুন নির্গত হচ্ছে। প্রখর তপ্তস্বরে বলল, তোর বোন মেহেদি দিয়ে আমার হাতে নাম লিখেছে। কি সর্বনাশ! একটা বারের জন্য ভাবলো না বাসার কারো চোখে এই নাম পড়লে কি অবস্থা হতে পারতো। ওকে কিভাবে বোঝাবো? এখন আমার পক্ষে ওর মাত্রা অতিরিক্ত পাগলামিকে সাপোর্ট করা সম্ভব না। আমার মনের অবস্থা বলতে পারছি না, কারণ এই বয়সে ওকে পারিবারিক ঝামেলায় কোনোভাবেই জড়াতে চাইছি না আমি। তানভীর আবিরের কথাগুলো শুনে ঠান্ডা কণ্ঠে বলল, তুমি মাথা ঠান্ডা রাখো প্লিজ ভাইয়া। তোর বোনের জন্য কি পরিমাণ পীড়া আমি সহ্য করতেছি, এর একাংশ যদি তোর বোন বুঝতো। কথাগুলো বলি আবির দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। মেঘকে জেনে বুঝেও কষ্ট কখনোই দিতে চায় না আবির, কিন্তু মাঝে মধ্যে বাধ্য হয়ে নিজের অনিচ্ছা সত্ত্বেও মেঘকে শাসন করতে হয়। মিম বা আদিও যদি মেঘের হাতে আবিরের নাম দেখে, সেই কথা আদির মা, মেঘের মা আর আবিরের মায়ের কান পর্যন্ত যেতে বেশি সময় লাগবে না। মা কাকি জানা মানেই বাবাদের কানে পৌঁছাবে। বাসার মানুষ কিছু টের পেলে কি হবে এটা ভেবে নিজের মনের বিরুদ্ধে গিয়ে প্রেয়সীর হাতে জলজল করা নিজের নামটা মুছে যতটা কষ্ট মেঘকে দিয়েছে, তার থেকে কয়েকগুণ বেশি কষ্ট আবির পাচ্ছে। তানভীর কিছু বলতে চাচ্ছিল, হঠাৎই আলী আহমদ খান কিছুটা দূর থেকে ডাকলেন, আবির, কোনো সমস্যা? আলী আহমদ খানের ডাকে আবির আর তানভীর দুজনেই আঁতকে উঠেছে। আবির নিজেকে সামলে আস্তে করে গলা ঝেড়ে ধীর কণ্ঠে বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।